রাত তখন ৯টা। কলকাতার শহরে যারা থাকেন তারা নিশ্চয়ই জানেন যে ৯টা খুব একটা বেশি রাত নয়। অফিস ফেরতা ভিড় খানিক ফিকে হলেও রাস্তায় লোকজন, ট্রাম, বাস, ট্যাক্সির আনাগোনা চলতে থাকে জোর কদমে। কলকাতা শহরের একেবারে উত্তরে বিডন স্ট্রিট পেরিয়ে কিছুটা এগোলেই একটা অন্ধ গলি আছে। নাম নেই কোনো, বা হয়তো কোনো এককালে ছিল। এখন সময়ের তালে সবাই ওই রাস্তাটাকে অন্ধ গলি বলেই চেনে। এই নামকরণের পেছনে অবশ্য একটা গল্প আছে। একসময় এই এলাকাগুলো রাজবাড়ির আলো রোশনাইতে ঝলমল করত। শোভাবাজার রাজবাড়ি একেবারেই কাছে, পায়ে হেঁটে ৭-৮ মিনিট লাগে। তাছাড়া তখন বড় সাহেবদের বিস্তর যাওয়া আসা ছিল এই রাস্তায়। ফিটন গাড়ি, ঘোড়া গাড়ি, পালকি, রং বেরঙের আলো ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইসব বাবু সাহেবদের মাতব্বরি বেশি দিন চলেনি। ক্রমেই নদীর তটে যেমন সূর্য ডুব দেয় বিকেল হলেই, ঠিক তেমনই সময়ের কালে আস্তে আস্তেই বাবু সাহেবদের জলসা, আলো, রোশনাই সব ফুরিয়ে গেল। তখন কোম্পানির হাতে শাসন ব্যবস্থা। তারপর কলকাতার এই উত্তরের গলি রাস্তাগুলো বিপ্লবীদের আখড়া হয়ে উঠল। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের এক প্রকার আস্তানা হয়ে উঠল এই উত্তরের বাড়িগুলো। তখন থেকে এই রাস্তাটার নাম অন্ধগলি হয়ে গেল, কারণ এখানে বিপ্লবীদের ঠেক হওয়ার ফলে রাস্তার আলোগুলো নষ্ট করে দেওয়া হয়েছিল। আর বিকেলের পর এইসব রাস্তায় সে সময়কার ব্রিটিশ পুলিশ ঢুকতেই ভয় পেত। গুলি বোমা প্রায়ই ফাটতো এইসব এলাকায়। এক কথায় যাকে বলে খুবই ভোলাটাইল সিচুয়েশন। সেখান থেকে এই রাস্তার নাম অন্ধগলি হয়ে যায়। তারপর তো একে একে ব্রিটিশ গেল, দেশ স্বাধীন হলো, নতুন সরকার এলো, সে সরকারও গেল, সময় কেটে গেছে বিস্তর। তবে এই রাস্তার নাম এখনো মুখে মুখে অন্ধগলি বলেই প্রচলিত। বয়স্করা চায়ের দোকানে বসে স্মৃতিচারণা করে। সে কি দিন ছিল! আমি তখন ছোট্ট, বিছনার তলায় ঘাপটি মেরে শুয়ে আছি, বাইরে জানলা বন্ধ, তবু সে বোমারু প্লেনের কি শব্দ! পিলে চমকে যায়। অন্য একজন চায় চুমুক দিয়ে বলে ওঠেন, তা যা বলেছেন খোঁড়া, বয়স তো আর কম হলো নি। ৯ করে ৯০-এর গোড়ায় ব্যাট করতেছি, এখনো অব্দি নট আউট। কম তো কিছু আর দেখলাম না। অন্য আরেকজন খবরের কাগজ পাশে নামিয়ে রেখে বলেন, তবে যাই বলেন না কেন, আগের সময় আর নেই, পাল্টেছে, সময় পাল্টেছে, অনেক সমস্যা আছে বটে, তবে ভালোর দিকগুলোও বিবেচনা করা প্রয়োজন। কি ঠিক কিনা? প্রথম যিনি কথা বলেছিলেন সেই বয়স্ক ভদ্রলোক খুব জোরে ঘাড় নেড়ে বললেন, কে যে বলেন, কোথায় ভালো! যুদ্ধ এখন আমাদের সময়ের মতো হয় না। এখনকার যুদ্ধ আরো ডেঞ্জারাস। মশাই, খবরের কাগজ টাগজ তো পড়েন, দেখেছেন চারপাশ, সিরিয়া ফিরিয়া তো পুড়ছে পুরো। ওকে থামিয়ে দিয়ে আগের ভদ্রলোক বলে ওঠেন, তা বলছি না, তবে আমাদের ভারতবর্ষে তো আর যুদ্ধ টুদ্ধ হচ্ছে না, বেশ নিশ্চিন্তে আছি কিনা সেটাই বলছি, বুঝলেন কিনা? আগের ভদ্রলোক আবার ঘাড় নেড়ে বললেন, না, বুঝলাম না। যুদ্ধ হচ্ছে না মানেই কি মানুষ ভালো আছে? সময় বড় খারাপ, মানুষ ভালো নেই, খেতে পারছে না, পড়তে পারছে না, দেশের আইন কানুন তো জমের দুয়ারে গেছে, কখন কোথায় কি যে হয়ে যাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই। এই কিছুদিন আগে খবরের কাগজে দেখলাম কোন একটা গ্যাং নাকি ছোট ছোট বাচ্চাদের বিদেশে পাচার করে দিচ্ছে। এই সব তো হামেশাই ঘটছে, কটা কেস আর ধরা পড়ছে বলুন? এই রকম আলোচনা উত্তরের গলির মোড়ে চলতেই থাকে। বিকেল থেকে শুরু হয়ে শেষ হতে হতে রাত 10টা, সাড়ে 10টা। গত এক সপ্তাহ ধরে ভীষণ গরম পড়েছে, রাস্তায় বেরোনো যাচ্ছে না, লোকজন গরমে নাজেহাল হয়ে যাচ্ছে। এর মধ্যেই নিত্য দিনকার কাজ সেরে বাড়ি ফিরছিলেন সন্দীপবাবু। সন্দীপবাবুর বাড়ি হচ্ছে বিডন স্ট্রিট পেরিয়ে অন্ধগলির একদম শেষ প্রান্তে। এখন অবশ্য অন্ধগলিতেও কর্পোরেশন থেকে আলো লাগিয়ে গেছে, সেখানে সন্ধে হলেই বাতি জ্বলে ওঠে। প্রাচীন প্রচলিত নামের সাথে এখন আর এই রাস্তার নামের আদতেই কোনো সম্পর্ক নেই।
সন্দীপবাবু ধর্মতলার একটা ইন্স্যুরেন্স ফার্মে চাকরি করেন। বয়স 45-46 বছর হবে। রোজ বাসে করেই যাতায়াত করেন। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। বাস বিডন স্ট্রিটের মুখে নামিয়ে হুশ করে শ্যামবাজারের দিকে মিলিয়ে গেল। সন্দীপবাবু বাস থেকে নেমে ফুটপাথে এসে দাঁড়ালেন। রাস্তা দিয়ে একের পর এক বাস, গাড়ি, ট্যাক্সি চলে যাচ্ছে। কারুর 2 মিনিট দাঁড়ানোর সময় নেই, সবাই ছুটছে। সন্দীপবাবু মনে মনে ভাবেন, কলকাতার এই এক সমস্যা, চারিদিকে একটু বেশি ব্যস্ততা। তবে এই ব্যস্ততার জন্যই হয়তো শহরটাকে এত চঞ্চল, সুন্দর, প্রাণবন্ত লাগে। এইসব ভাবতে ভাবতে সন্দীপবাবু রুমাল বার করে ঘাম মুছলেন। তারপর সাবধানে রাস্তা পার হয়ে এগোতে লাগলেন বাড়ির দিকে। আর 5টা অতি সাধারণ দিনের মতোই সন্দীপবাবু হাঁটতে থাকেন। তবে রাস্তার মোড় ঘুরতেই সন্দীপবাবু আচমকা কোনো এক অন্ধকারের সামনাসামনি এসে পড়লেন। ওর বুঝতে খানিক সময় লাগে। চারিদিক খুটখুটে অন্ধকার, কোথাও এক ফোঁটা আলো নেই। অনেক দূর থেকে টিমটিম করে একটা কেরোসিনের লম্প জ্বলছে। প্রথমে সন্দীপবাবু ভ্যাবাচাকা খেয়ে গেছিল, এই কি রে বাবা, এ কোথায় এসে পড়লাম? কিন্তু পর মুহূর্তেই সন্দীপবাবু বুঝতে পারে এটাই ওর বাড়ির রাস্তা, অন্ধ গলি। লোডশেডিং হয়েছে তাই এরকম ঘুটঘুটে অন্ধকার। এই গলিতে পরপর সব বাড়ি, 3 তলা 4 তলা, পুরনো আমলের সব বাড়ি। দেওয়াল ফাটিয়ে অসত্য বটের শিকড় বেরিয়ে এসেছে। গলির ভেতর কোনো দোকানপাট নেই বলেই আরো বেশি অন্ধকার মনে হচ্ছে। সন্দীপবাবু কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে খানিকটা ধাতস্থ হন। গায়ের শার্ট ঘেমে ভিজে একেবারে চুপচুপে হয়ে গেছে, একটুও হাওয়া নেই। সন্দীপবাবু পকেট থেকে মোবাইলটা বার করে ফ্ল্যাশ লাইটটা জ্বালান। খানিকটা হলেও আলো হলো। অন্ধগলিটা সরু হলেও বেশ লম্বা। পরপর প্রায় 19-20টা বাড়ি রয়েছে। সন্দীপবাবু সাবধানে রাস্তা দেখে এগোতে শুরু করেন। একেবারে শেষ প্রান্তের একটা বাড়িতে সন্দীপবাবু থাকেন। একাই থাকেন, বিয়ে টিয়ে করেন। বাড়িটা পৈতৃক সূত্রে পাওয়া। সন্দীপবাবু এগোতে এগোতে ভাবেন, অফিস সেরে সবে বাড়ি ফিরছি আর এখনই মুখ পোড়া লোডশেডিং হতে হলো। বাড়ি ফিরে কোথায় একটু আরাম করে পাখা চালিয়ে বসবো, তারও উপায় নেই। ফ্ল্যাশ লাইটের আলোতে রাস্তাটা স্পষ্ট দেখা যাচ্ছে না। এই গলিতে মোটামুটি 4-5টা ল্যাম্পপোস্ট আছে, সবকটাই অন্ধকারে গা ঢাকা দিয়েছে। সন্দীপবাবু খুব বিরক্ত মুখ করেই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন। আর ঠিক তখনই একটা ঘটনা ঘটে। কিছু দূর এগোতেই 6 নম্বর বাড়িটা পেরোতেই সন্দীপবাবুর পায়ে কি একটা ঠেকল। সন্দীপবাবু হাঁটা থামান। ফ্ল্যাশের আলোটা রাস্তার দিকে তাক করে সন্দীপবাবু দেখার চেষ্টা করেন কিসের সাথে ধাক্কা লাগবে। আর তখনই সন্দীপবাবু দেখেন একজোড়া পা। সন্দীপবাবুর বুকটা ছ্যাঁত করে উঠল। আলো নিয়ে আরেকটু ঝুঁকতেই সন্দীপবাবু স্পষ্ট দেখলেন একটা মানুষ উল্টো হয়ে পড়ে আছে, আর তার পিঠে এক ছুরি গেঁথে আছে। এই দৃশ্য দেখে প্রথমে এক ধাপ পিছিয়ে আসেন সন্দীপবাবু, আর তারপরেই তারস্বরে একটা চিৎকার করে বলে ওঠেন, খুন খুন খুন! অন্ধগলিতে ডানা বাঁধা জমাট আধারের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল সন্দীপবাবুর এই চিৎকার। আর সঙ্গে সঙ্গেই ধপাস করে একটা শব্দ হলো। সন্দীপবাবু জ্ঞান হারিয়ে ওই খুন হয়ে যাওয়া লাশটার পাশেই হুড়মুড় করে পড়ে গেলেন। তখনও লোডশেডিং। হাতে ধরে থাকা মোবাইলের ফ্ল্যাশ লাইটটা বন্ধ হয়ে গেল। চারপাশ ঘুটঘুটে অন্ধকার, লোডশেডিং।